আমি ভ্যানিশ করে দেবো, ভ্যানিশ কুমার। মমতা ব্যানার্জি ভ্যানিশ কুমারকে ভ্যানিশ করতে গিয়ে দিল্লিতে ভ্যানিশ হয়ে গেছে। আমরা পশ্চিমবাংলায় দেখতাম যে অমুকির ছেলে অমুক, অমুকির ছেলে অমুক। আজকে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি এসআইআর না হলে তো জানতেই পারতাম না যে পশ্চিমবাংলায় বাবা ভাড়া পাওয়া যায়, পশ্চিমবাংলায় শ্বশুর বাবা পাওয়া যায়, শ্বশুর ভাড়া পাওয়া যায়, শ্বশুরকে বাবা হতে হয়। পশ্চিমবাংলার ক্ষেত্রে সম্ভব। পোষণ করছেন, তুষ্টিকরণ করছেন, রোজা না রেখে হান্ডে পিণ্ডে খেয়ে সন্ধ্যাবেলা মাছ ভাত দিয়ে খেয়ে চলে যাচ্ছেন পার্ক সার্কাস ময়দানে কোনো এক ভাইকে ধরে হিজাব করে ঘোমটা টেনে কি বিড়বিড় করে বলছেন তিনিই জানেন আর মমতা ব্যানার্জি জানেন। কিন্তু এই মমতা ব্যানার্জি ঘুগনি বেচার নিদান দিচ্ছে তার বিদেশি বৌমাকে। বলুন না, থাইল্যান্ডের রেসিপি নিয়ে ধর্মতলার চৌরাস্তার মোড়ে ভাইপোকে এক গামলা ঘুগনি করে ভাইপোকে বসাতে বলুন। পরের ছেলেকে বলতে খুব ভালো লাগে নাকি? এই এসআইআর আবহ বাংলার মানুষকে কত কিনা দেখালো। এইবার যে বিষয়টা উঠে আসছে, মেদিনীপুরে একটা জায়গায় বাবা হিন্দু ছেলে মুসলিম, আরো কত কিছু দেখার বাকি আছে। একটা প্রবাদ বাক্য গ্রামগঞ্জে কথা আছে, সেই যখন তুই নথ খসালি কেন এত লোক হাসালি। তা মমতা ব্যানার্জি বলতেন না যে আমি এসআইআর হতে দেবো না আমার শরীরে রক্ত থাকতে, আমি পশ্চিমবাংলায় এসআইআর করতে দেবো না, রক্ত গঙ্গা বইবে, আমি বাংলার মানুষের সাথে এই তঞ্চকতা করতে দেবো না, নির্বাচন কমিশনকে আমি ভ্যানিশ করে দেবো, ভ্যানিশ কুমার। মমতা ব্যানার্জি ভ্যানিশ কুমারকে ভ্যানিশ করতে গিয়ে দিল্লিতে ভ্যানিশ হয়ে গেছিল। মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়ে একটু মানে কারুকার্য করতে চেয়েছিলেন যে একটু দিল্লির পুলিশকে চমকে দেবে। কলকাতার বা পশ্চিমবাংলার পুলিশের মতো তো আর দিল্লির পুলিশ মেরুদণ্ডহীন পুলিশ নয়। এখানে তো চটি চাটা পুলিশ, এখানে মমতা পুলিশ। দিল্লির পুলিশের লাঠির সাইজ অনেক লম্বা, এদিক ওদিক করতে গেছে লাঠি বের করেছে, পুরো ময়দান খালি হয়ে গেছে। তা মমতা ব্যানার্জি সব থেকে যদি ভীতু হয় বা ভীতুর ডিম হয় তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি ভয় পান, শক্তকে উনি ভয় পান। আপনি একদিন নয় দুদিন নয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন না, 3 দিনের মাথায় যখন ঢুকে যাবেন এই তৃণমূল উন্মাদ লুম্ফেন বাহিনীর বিরুদ্ধে, সেদিন কিন্তু তৃণমূল ভয়ে ঘরে ঢুকে যাবে। আমরা পশ্চিমবাংলায় দেখতাম যে অমুকির ছেলে অমুক, অমুকির ছেলে অমুক। আজকে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি এসআইআর না হলে তো জানতেই পারতাম না যে পশ্চিমবাংলায় বাবা ভাড়া পাওয়া যায়, পশ্চিমবাংলায় শ্বশুর বাবা পাওয়া যায়, শ্বশুর ভাড়া পাওয়া যায়, শ্বশুরকে বাবা হতে হয়। এটা পশ্চিমবাংলার পশ্চিমবাংলার ক্ষেত্রে সম্ভব। আগে আমরা বাপ ঠাকুরদা কাকুদের শুনতাম 4টে-5টা ছেলে, হ্যাঁ, এবারে এসআইআর এর শুনানিতে শুনতে পাচ্ছি আমার ঠাকুরদার 9খানা ছেলে। আমি ঠাকুরদাকে জিজ্ঞেস করলাম, ঠাকুরদা আপনার তো 3টে ছেলে, তো 9খানা ছেলে কি করে? বলছে বাবা আজ 6টা খুঁজে বেড়াচ্ছি, মমতা ব্যানার্জি কোথায় ভ্যানিশ করে রেখেছে। কেননা নির্বাচন এলে এই ফলস ভোট, ভুয়ো ভোট, ফক্সি ভোট, মৃত ভোট কোথা থেকে এসে ভোট দিয়ে যায়। তুই আমার 6জন সন্তানকে খুঁজে বেড়াচ্ছি, তারা কোথায় আছে? বলছে নির্বাচন এলেই ভোট দিতে যায়। আমি শুনেছিলাম ও পাড়ায় আমার এক দাদু মারা গেছিলেন, প্রায় 15 বছর হয়ে গেছে, কিন্তু গতবারে 24-এর নির্বাচনে বলছে নির্বাচন কেন্দ্রে এসে ভোট দিয়ে গেছে। আমি তো অধীর আগ্রহে আমার দাদুর দিকে তাকিয়েছিলাম, আমার দাদু ভোটটা কখন দিয়ে গেছে। আসলে মমতা ব্যানার্জি মৃত আত্মাগুলো মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসকে তাড়া করে বেড়াচ্ছে। যে কোনো মুহূর্তে মমতা ব্যানার্জি ভূত হয়ে যাবে বা তার তৃণমূল কংগ্রেস হেরে ভূত হয়ে যাবে, একদম তৃণমূল কংগ্রেসটা যে ভূত হয়ে যাবে এসআইআর না হলে আমরা জানতেই পারতাম না। মমতা ব্যানার্জি বলতেন না কোথায় রোহিঙ্গা, কোথায় অনুপ্রবেশকারী, কোথায় বাংলাদেশি। আজকে যখন গোজাডাঙ্গার পেট্রোপোল বর্ডারে হাজার হাজার মানুষ পুটলি পাটলা নিয়ে ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছেন, এটাও আমরা চোখে দেখেছি। আমরা রোহিঙ্গা বস্তি দেখেছি, আমরা মাসুদ কলোনি দেখেছি, আমরা হাতিয়ালাতে কলোনি দেখেছি, আমরা গণিত যাত্রাগাছিতে কলোনি দেখেছি। সব বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গারা এখানে এসে থাকতো। দেখুন, আমাদের লড়াই তো মুসলমানদের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই রাষ্ট্রবাদী ভারতীয় কোনো মুসলমানদের বিরুদ্ধে লড়াই নয়, আমাদের লড়াই ওই রোহিঙ্গাদের বিরুদ্ধে, আমাদের লড়াই এই অনুপ্রবেশকারী বাংলাদেশের বিরুদ্ধে। আমরা যারা ভারতীয় মুসলমান, আমরা যারা যুগ যুগ ধরে আমরা এই দেশকে কখনো নাপাক বলিনি, আমরা এই দেশকে বলেছি দারুল হিকমা, আমরা এই দেশকে বলেছি পবিত্র মাটি আমার দেশ। এই মাটি আমার মায়ের মাটি, এই মাটি আমার বাবার মাটি,
এই মাটি আমার পাক পবিত্র মাটি, আমার মৃত্যুর পরে আমার শেষ ঠিকানা এই মাটিতে, এই কবরে আমার কবরস্থ হবে। অতএব এই মাটির সাথে, এই দেশের সাথে, এই নেশানের সাথে আমি কাসেম আলী কখনোই বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি আমার দেশ, আমার মাতৃভূমি। দ্বিতীয় প্রায়োরিটি মমতা বন্দ্যোপাধ্যায় কি করছে? না, আমার দ্বিতীয় প্রায়োরিটি হচ্ছে আমার ধর্ম। আর মমতা ব্যানার্জি কী করছেন? মুসলমানদেরকে তোষণ করছেন, তুষ্টিকরণ করছেন, রোজা না রেখে হান্ডে পিণ্ডে খেয়ে সন্ধ্যাবেলা মাছ ভাত দিয়ে খেয়ে চলে যাচ্ছেন পাক সার্কাস ময়দানে কোনো এক ভাইকে ধরে হিজাব করে ঘোমটা টেনে কি বিড় করে বলছেন, তিনিই জানেন আর মমতা ব্যানার্জি জানেন। কিন্তু এই মমতা ব্যানার্জির এই দৃশ্য, এই ছবি 2-3 বছর ভ্যানিশ হয়ে গেছে। এখন মমতা ব্যানার্জি বাংলার হিন্দু ভাইদেরকে কাছে টানার জন্য, কারণ মুসলমানরা দুধেল গাই তো মমতা ব্যানার্জির সাথে ছিলেন, কিন্তু মমতা ব্যানার্জির এই দুধেল ভাইরা এবার বুঝতে পারছেন যে মমতা ব্যানার্জি আমাদের আপন নয়। হিন্দু ভাইরা অনেক আগে বুঝেছিলেন যে মমতা ব্যানার্জি প্রতারক, তাই হিন্দু ভাইরা বিরাগ ভাজন হয়ে পরিবর্তন আনতে চেয়েছিলেন। আমি তো বলবো এক রেঙ্গে তো সেফ রেঙ্গে, বাংলায় পরিবর্তন চাই, পরিবর্তন করতেই হবে, এবং পরিবর্তন বাংলার মাটিতে হোক, বাংলার মাটিতে নির্বাচন হোক। এই সরকার থেকে বাংলার মানুষকে পরিত্রাণ দিতে হবে, মুক্তি দিতে হবে। আর মুক্তি যদি দিতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি দিতে পারে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই অত্যাচারী ফ্যাসিস্ট সরকারকে বাংলার মানুষ বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনারকে বিভিন্ন সময় তুগলকি শাসন এবং বিভিন্ন এরকম কটাক্ষজনক মন্তব্য করেছেন। আপনি শুরুতেই বললেন যে নির্বাচন কমিশনকে ভয় পেয়েছে, দিল্লির পুলিশকে ভয় পেয়েছে, কেন্দ্র সরকারকে ভয় পেয়েছে। এই ভয় থেকে কি এই সমস্ত কথাবার্তা উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে? আমি তো মমতা ব্যানার্জির অনেক কাজ থেকে দেখেছি, বহু কাল থেকে মমতা ব্যানার্জিকে দেখেছি। আমি সেই মমতা ব্যানার্জিকে দেখতে পাচ্ছি না। চোখে মাকে কালো আবছা ভাব, মমতা ব্যানার্জি শুকিয়ে গেছে, মুখের প্রস্ফুটিত উজ্জ্বল ভাবটা নেই। মমতা ব্যানার্জি কেমন যেন মিলিয়ে যাচ্ছে ক্রমশই। মমতা ব্যানার্জি রাজনীতিটা খুব ভালো বোঝেন, এতে অস্বীকার করার কোনো জায়গা নেই একদম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে বিরোধী আসনে বসছেন বা বিরোধী হবেন, কালের দেওয়ালে লিখন তৈরি হয়ে গেছে যে মমতা ব্যানার্জি আর আসবে না। বিজেপি যে আসতে পারে, বিজেপি যে জিততে পারে, পশ্চিমবাংলায় যে বিজেপি আসবে, এটা অত্যন্ত ধ্রুব সত্য কথা। মমতা ব্যানার্জি তাই দিল্লি গিয়ে বিরোধী দল সাজার চেষ্টা করেছিলেন, এবং তিনি জেনে গেছেন যে বাংলার রাজনীতিতে আমি আর থাকতে পারবো না। শুনুন, যেদিন পরিবর্তন হবে, যেদিন বাংলার নির্বাচনের ফলাফল ঘোষণা হবে, ওই দিন থেকে, ওই সময় থেকে 48 ঘন্টা সময় নেবেন। তৃণমূল কংগ্রেসটা মিলিয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। একটা ঝান্ডা বাঁধার লোক তৃণমূল কংগ্রেসে থাকবে না। 48 ঘন্টার মধ্যেই তৃণমূল কংগ্রেসটা ব্যানিশ হয়ে যাবে বাংলা থেকে। বাংলার মানুষ এতটাই রাগান্বিত, বাংলার মানুষ এতটাই ক্ষিপ্ত, বাংলার মানুষের মধ্যে যে রোষ তৈরি হয়েছে, কবে নির্বাচন হবে সেই দিনের অপেক্ষায় প্রহর গুনছে বাংলার মানুষ। মমতা ব্যানার্জির পরাজয় অবিসম্ভাবিত। তাই মমতা ব্যানার্জি বিরোধী কথা বলছেন, বিরোধী আসনে বসার চেষ্টা করছেন। 15 বছর ক্ষমতায় চেয়ারে ছিলেন, ক্ষমতার চেয়ার তিনি ছেড়ে যাবেন, বিরোধী দলের আসবেন, সেটার প্র্যাকটিস মমতা ব্যানার্জি অলরেডি শুরু করে দিয়েছে। অন্য একটা প্রশ্ন উঠে আসছে, এই যে ধর্মান্তরণ বিষয়টা, বাবা হিন্দু ছেলে মুসলিম, এই বিষয়টা পরবর্তী সময় গিয়ে ছেলে অন্য ধর্মে যেতেই পারে, কিন্তু এই বিষয়টা একদম গোড়ায় গলদ, যেহেতু একদম নিচু স্তর থেকে কখনো চেক হয়েছিল না, এই একটা বিষয় প্রশ্ন তো নিচু স্তরে কারা করবে? এআরও তো সব তো মমতা ব্যানার্জির রাজ্য সরকারের কর্মচারী। আপনি যেমন একটা উদাহরণ দিন, ভাইপো পশ্চিমবাংলার বাসিন্দা, ভারতবর্ষের বাসিন্দা, বৌমা থাইল্যান্ডের বাসিন্দা, এর মধ্যে কি আর অদ্ভুত মিল আপনি খুঁজে পেয়েছেন? বৌমা বিদেশি, ভাইপো ভারতীয়, ঠিক এরকম পশ্চিমবাংলায় সব রকম খুঁজে পাবেন। আমি বলেছি না, মুখ্যমন্ত্রী এমনি সাধারণ কোনো মুখ্যমন্ত্রী নন, তিনি আমাদের অসাধারণ মুখ্যমন্ত্রী। এত প্রতিভাপন্ন মুখ্যমন্ত্রী, এত প্রতিভা ওনার মধ্যে বিরাজ করছে। এই প্রতিভা একদিন দুদিন বলে শেষ করা যাবে না। এই প্রতিভার ফিরিস্তি অনেক লম্বা। তাই মুখ্যমন্ত্রীর নতুন নাম সব জানতা গামছাওয়ালা।
এই গামছাওয়ালা মুখ্যমন্ত্রীকে বিদায় দিন। আমি একটা শেষ বিষয় প্রশ্ন করব। মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটি ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তিনি বলেছেন এখনো পর্যন্ত 162টি বই তিনি প্রকাশ করেছেন, সেই 162টি বইয়ের যে রয়্যালটি সেটা দিয়ে তার সমগ্র জীবন চলে যাচ্ছে, তিনি কোনো ভাতা বা যে তার মাইনে সিএম এর সেটাও তিনি নেন না। এই মমতা বন্দ্যোপাধ্যায় কি কি মানুষ চায়? না, হ্যাঁ, টালির ঘর তো দেখছিলাম, টালির ঘরের উপরের যে সিলিংটা দেখেছেন আপনি, প্যারিস পুট্টি করা আছে ওপরে, এসি দেখেছেন আপনি? দেখেননি তো? দেখানো হয়নি সেটা। না, সেটা দেখানো হয়নি। মমতা ব্যানার্জি কত বিলাসিতার মধ্যে জীবনযাপন করে আপনার ধারণা নেই। অর্থাৎ যা কিছু দেখছেন সব আইওয়াস। আমি বলেছিলাম গতবারে 21-এর নির্বাচনে পা ভাঙা মুখ্যমন্ত্রীকে দেখেছিলেন, এবারে আমি তো দেখছি এই মুখ্যমন্ত্রী জেল যাত্রা নিশ্চিত করার সুনিশ্চিত হয়ে গেছে। জেল মুখ্যমন্ত্রী হবেন না কোর্ট পরে কোর্টে ওকালতি করতে যাবেন, বা দিল্লিতে বিরোধিতা করতে যাবেন, বা বিরোধী দলের কোনো আসনে বসবেন, আমি সেটা নিয়ে ভাবছি। আপনারা তো অন্য কিছু ভাবছেন। এ মুখ্যমন্ত্রী সে মুখ্যমন্ত্রী নয়, এ মুখ্যমন্ত্রী বাংলার সেই মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী নিজেকে বলেন আমার কিছু নেই। ওদিকে দেখুন ভাইপোর শান্তিনিকেতন বাড়ি, কোটি 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 টাকা, চলমান সিঁড়ি, বিদেশি টিপটপ সব ঝাড়বাতির কি লাইট টাইট, হ্যাঁ, ভাইপোর চিকিৎসা করাতে আমেরিকাতে ফ্লাইটে চলে যায়। কেন মমতা ব্যানার্জি ঘুগনি বেচার নিদান দিচ্ছে তার বিদেশি বৌমাকে বলুন না, থাইল্যান্ডের রেসিপি নিয়ে ধর্মতলা চৌরাস্তার মোড়ে ভাইপোকে এক গামলা ঘুগনি করে ভাইপোকে বসাতে বলুন। পরের ছেলেকে বলতে খুব ভালো লাগে নাকি? 1500 টাকা ভাতা যেদিন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় লাইনে দাঁড়াবেন, সেদিন কাকে মালি ওই ভাতার জন্য লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা করুন। মমতা ব্যানার্জি যা কিছু করেন মানুষকে প্রতারণা দেওয়ার জন্য করেন, যা কিছু করেন মমতা ব্যানার্জি মানুষকে ভুল বোঝানোর জন্য করেন, শুধু নির্বাচনী গিমি। মমতা ব্যানার্জির মনে পড়েনি আজকের লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্য দিল্লিতে কাজ করছে, সব বাঙালি মধ্যপ্রদেশে কাজ করছে, গুজরাটে কাজ করছে, অন্ধ্রপ্রদেশে কাজ করছে, বাংলার 45 লক্ষ পরিযায়ী শ্রমিক কাজ করছে। বাংলায় একটা কর্মসংস্থান নেই। আমার উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় সন্দেশখালী, মিরাখা, হিঙ্গলগঞ্জ, এদিকে মালদা, মুর্শিদাবাদ, ম্যাক্সিমাম সব মুসলমান, তারা কাজ করছে। আমার সাথে বিভিন্ন মুসলমান পরিযায়ী শ্রমিক ভাইদের সাথে কথা হয়, তারা বললো ভাই গুজরাটে আমরা ভালো আছি, এটা নরেন্দ্র মোদীর রাজ্য, এই রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন, এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি ছিলেন, আমরা ভালো আছি। আর পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি তোষণ তুষ্টিকরণ করে মুসলমানদের চোর ডাকাত গুন্ডা বদমাইশ বানিয়েছে, আমাদের মূল স্রোতের বাইরে নিয়ে গেছে। আমাদের উন্নয়ন মমতা ব্যানার্জি কিছু করেননি। শুধু মমতা ব্যানার্জি, আমি বলেছি, মুসলমানদেরকে মানুষ করেননি। মমতা ব্যানার্জি মুসলমানদেরকে শুধু ভোটার মনে করেছেন, ভোট মেশিনারি মনে করেছেন। মমতা ব্যানার্জি মুসলমানদের তেজপাতা মনে করেছেন। তেজপাতা রান্নার সময় তরকারিতে সুগন্ধি নেয়, রান্নার পর্ব শেষ হলে তেজপাতা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। মুসলমানদের অবস্থা শুধু ভোটের সময় বোম মারবে কে, গফফার, ভোটের সময় মরবে কে, সে মুসলমান রহিম ভাই, ভোটের সময় বোম তৈরি করে সাপ্লাই দেবে কে, ওই কুখ্যাত শওকাত মোল্লা। আজকে পশ্চিম বাংলা জুড়ে আপনার হিন্দু ভাইদের হিন্দু পাড়ায় ভোটের সময় কোনো ঝামেলা আপনি পাবেন না। যত ঝামেলা আপনি মুসলিম পাড়ায় যাবেন, এ ওকে বোম মারছে, এ ওকে উড়িয়ে দিচ্ছে। আমরা তো আজও বিচার পাইনি। আমরা পেয়েছি বীরভূমে বকটুয়ের 11 জন পরিবারকে জীবন্ত পুড়িয়ে এই তৃণমূল কংগ্রেসের ভাদু শেখ, আনোয়ার শেখরা পুড়িয়ে মেরে দিল, তার পরিবার বিচার পায়নি। আমার ছোট্ট বোন 9 বছরের সেই তামান্না খাতুন তৃণমূলের বিজয় উল্লাসে কালিয়াগঞ্জে সকেট বোমা উড়ে গেল, তার বিচার পায়নি। আজকের সেই দিন, আজকের 19 তারিখ, আজকের সেই দিন আনিস খানকে দোতলা থেকে পুলিশ ফেলে দিয়েছিল। আনিস খানের পরিবার 4 বছর হয়ে গেল, আজও বিচার পায়নি। আর পশ্চিমবাংলায় বিচার পাবে না। এই পশ্চিমবাংলার পুলিশ মমতার পুলিশ, এই পশ্চিমবাংলার পুলিশ দলদাস পুলিশ। এই পুলিশ শুধু টেবিলের তলায় লুকায়। এই পুলিশ যখন দাঙ্গা হয়, হরগোবিন্দ দাস কিংবা চন্দন দাসরা খুন হয়, এই পুলিশ দোকানের শাটার নামিয়ে দিয়ে ঢুকে যায়। এই পুলিশের প্রতি বাংলার মানুষের আস্থা নেই, বাংলায় কোনো আইনের শাসন নেই,
যত দিন এগিয়ে আসছে তত দিনের যদি নির্বাচন হয়, মমতা বন্দ্যোপাধ্যায় আর নবান্ন 14 তলায় থাকবে না। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আপনার নবান্ন লিফটের মধ্যে বাংলার মানুষ ঢুকে গেছে পরিবর্তন করার জন্য। শুধুমাত্র যেদিন নির্বাচনের সময় আসবে, বড় ফুল অর্থাৎ পদ্ম ফুলের ছাপ দিয়ে বাংলার 14 তলার তক্ততাউসে মুখ্যমন্ত্রী বসবেন, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি।